প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর আলোক বিজ্ঞানের একটি নতুন অংশ শুরু করব। বলেছিলাম, এর আগের ক্লাসে বলা হয়েছিল আমরা এতদিন পর্যন্ত জ্যামিতিক আলোক বিজ্ঞান শিখছিলাম। মনে করে দেখো, একদম ক্লাসের শুরুতে যখন আলোক বিজ্ঞান শুরু হয়েছিল তখন আমরা আলোক বিজ্ঞানকে 3টে শাখায় বিভক্ত করেছিলাম। একটা ছিল জ্যামিতিক আলোক বিজ্ঞান, একটা ভৌত আলোক বিজ্ঞান, একটা হচ্ছে কোয়ান্টাম আলোক বিজ্ঞান। এরকমভাবে আলোক বিজ্ঞানকে 3টে শাখায় বিভক্ত করা হয়েছিল। জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান আর হচ্ছে কোয়ান্টাম আলোক বিজ্ঞান। তার মধ্যে আমরা এতদিন ধরে এই জ্যামিতিক আলোক বিজ্ঞান সম্পর্কে জেনেছি। জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা কি জেনেছি? প্রতিফলন ধর্ম, প্রতিসরণ ধর্ম, তারপরে লেন্স, আলোকীয় যন্ত্র, বিচ্ছুরণ, বিক্ষেপণ, এই ধর্মগুলো আমরা শিখেছি। আজকের থেকে আমরা আলোর আরেকটা নতুন পাঠ শুরু হচ্ছে, নতুন অংশ, যেটাকে বলা হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান। আসলে আমরা শুরুতেই বলেছিলাম ভৌত আলোক বিজ্ঞান আর জ্যামিতিক আলোক বিজ্ঞানের পার্থক্য খানিকটা বলা হয়েছিল। ভৌত আলোক বিজ্ঞান কি সেটা একটু আজকের প্রথমে বোঝার চেষ্টা করি। আসলে কি হয় জানো, যে আলো কি সেটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে বিতর্ক আছে, অনেক দিন থেকেই বিতর্ক আছে, অনেক দিন থেকে বলা ভুল, একদম শুরু থেকেই বিতর্ক আছে। আলো কি, অর্থাৎ আলো কণা না অন্য কিছু, কিভাবে আলো তৈরি, উৎস থেকে আলো কিভাবে মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে, সেই নিয়ে প্রচুর বিতর্ক আছে, সমস্যা আছে, সমাধানও হয়েছে, এইভাবে চলতে থেকেছে। শুরুর দিকের কথা যদি বলি, আমরা যদি ফিরে যাই, আমরা একদম প্রথমের গল্পটা বলি। আজকে আমরা প্রধানত গল্পই করব। ভৌত আলোক বিজ্ঞানের শুরুটা কিভাবে হয়েছিল সেটা আজকের প্রধানত জানার চেষ্টা করব। দেখো, শুরুর দিকে অর্থাৎ সেই 1637 খ্রিস্টাব্দে পর্যন্ত বা 1637 খ্রিস্টাব্দে ডেসকার্টে বলে একজন বিজ্ঞানী, তিনি দেখিয়েছিলেন যে আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, যেটাকে বলা হয় কর্পাসাল থিওরি। তাহলে চলো আমরা একটুখানি করে ইতিহাসটা বোঝার চেষ্টা করি যে ভৌত আলোক বিজ্ঞান শুরু হলো কিভাবে, জ্যামিতিক আলোক বিজ্ঞানের থেকে ভৌত আলোক বিজ্ঞানের পার্থক্যটা কোথায়, কি ধর্ম এখানে ব্যাখ্যা করা হয়, সেগুলো একটু ভালো করে বুঝে নিই, একটু আউটলাইন নেব। এই ভৌত আলোক বিজ্ঞান শুরুতে যে কী ঘটনাটা ঘটেছিল সেই শুরুর দিকে সেই ইতিহাসটা একটু বোঝার চেষ্টা করি। এসো, ভৌত আলোক বিজ্ঞান শুরু হবে, কিন্তু তার আগে বলি, এই যে বলছিলাম 1637 খ্রিস্টাব্দে প্রথমে, তাহলে আমরা সালগুলো লিখি। 1637 খ্রিস্টাব্দে কে বলছেন? বলছেন ডেসকার্টে বলে একজন বিজ্ঞানী প্রথমে বললেন যে আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। তুমি একটু ভেবে দেখবে, আজকের আমরা 21শো শতকে দাঁড়িয়ে আছি, কিন্তু সেই 1600 সালে তখন কিন্তু এত যন্ত্রপাতি উন্নত ছিল না, এত পরীক্ষা নিরীক্ষা সূক্ষ্মভাবে করা যেত না যে সব কিছু অ্যাকুরেট বা সূক্ষ্মভাবে নিশ্চিতভাবে বলা সম্ভব। ফলে তার মধ্যে যে যাই বলুক, তার মধ্যে একটু করে হয়তো ভুল থেকেই গিয়েছে। সেই ভুলগুলো সংশোধন হতেই আজকের আমরা আধুনিক যুগে এসে দাঁড়িয়েছি, আধুনিক রূপে এসে দাঁড়িয়েছি, আলোক বিজ্ঞান সম্পর্কে জানছি। তো আমরা ইতিহাস শুরু করছি গল্পটা। তাহলে কী হলো দেখো, 1637 খ্রিস্টাব্দে ডেসকার্টে বলে একজন বিজ্ঞানী, উনি বললেন যে আলো কণার সমষ্টি, যেটাকে বলা হয় কর্পাসাল থিওরি। মানে ওনার মত অনুযায়ী আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, বুঝে গেল? উনি বললেন প্রথমে, এও দেখালেন, উনি দেখিয়েছিলেন বা বলেছিলেন, বলা যায় যে আলো যখন বায়ু মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে, যেমন জলে যখন প্রবেশ করে, বা এরকম বললেন যে আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন কী হয়, অভিলম্বের দিকে সরে আসে, প্রতিসৃত রশ্মিটা প্রতিসরণের ফলে আমরা জানি তো
যে লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার সময় আলোকরশ্মি অভিলম্বের দিকে সরে আসে, আর এর ফলে কি হয় উনি বলেন আলোর বেগটা বেড়ে যায়। এর কারণ হিসেবে বলেন যে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় অভিলম্বের দিকে সরে আসে তখন আলোর বেগ বেড়ে যায়, এটা কিন্তু উনি প্রথমে বলেছিলেন। পরে এই 1600, আচ্ছা আমরা এইভাবে না লিখে একটা লাইন অনুযায়ী ফ্লো চার্ট অনুযায়ী করি, তাহলে 1637 খ্রিস্টাব্দে কী হলো, ডেসকার্টে কত খ্রিস্টাব্দে 1637 খ্রিস্টাব্দে কণার সমষ্টি বললেন আলোকে। বোঝা গেল? আর কি বলেছিলেন যে আলোকরশ্মি যখন প্রতিসরণের ফলে অভিলম্বের দিকে সরে আসবে তখন আলোর বেগ কমে যায়। এরপরে 1675 খ্রিস্টাব্দে পরীক্ষা নিরীক্ষা কিন্তু এর মাঝে চলছে। নিউটন, আইজাক নিউটন, আমরা যে নিউটনের গতিসূত্র জানি, উনি 1675 খ্রিস্টাব্দে ওনার একটা বিখ্যাত বই, সেই বইয়ের নাম ছিল কি যেন, অপটিকা। এই বইয়ে উনি আলোর ধর্ম সম্পর্কে, কণা ধর্ম সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা করলেন। শুধু তাই নয়, কণা ধর্মের ওপর ভিত্তি করে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ ধর্মগুলি ব্যাখ্যা করলেন। মানে প্রতিফলন হলে যে ধর্মগুলি মেনে চলে, আমরা শিখেছিলাম প্রতিফলনের ফলে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, বা আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, সেগুলো সব কিছুই প্রমাণ করলেন কি ধরে নিয়ে, আলোকে কণার সমষ্টি হিসেবে ধরে নিয়ে। এই অপটিকা বইটা এত বিখ্যাত হয়েছিল, এত প্রচলিত হয়ে গিয়েছিল, এতজন লোক পড়তো। পরে ভাবা হয়েছে, মানে আমরা এটা এখনও মনে করি যে যেন এই কর্পাসাল থিওরি বা কণা তত্ত্বটা নিউটন আবিষ্কার করেছিলেন। কিন্তু নিউটন কণা তত্ত্ব আবিষ্কার করেননি, করেছিলেন ডেসকার্টে। কিন্তু নিউটনের এত মানে গ্রহণযোগ্যতা ছিল সেই সময়ে, বলা যায় ধরে নেওয়া হয়েছিল যে মানে সবাই ভেবেছিল হয়তো কর্পাসাল থিওরিটা বা কণা তত্ত্বটা নিউটনের তৈরি, কিন্তু আদৌ সেটা নয়। যাই হোক, কিন্তু নিউটন কেন এত কেন নিউটনের পরিচিতি হলো, কর্পাসাল থিওরির উপর ভিত্তি করে উনি প্রথম দেখালেন যে আলো প্রতিফলন বা প্রতিসরণ ধর্মগুলি সব ব্যাখ্যা করতে পারলেন, এমনকি আলো সরল রেখায় যে চলে সেটা উনি দেখালেন 1675 খ্রিস্টাব্দে। জানো, ঠিক এই 75 খ্রিস্টাব্দে যখন উনি এইসব গবেষণা বই লিখে প্রকাশ করছেন, ঠিক সেই সময় প্রায় একই সময়ে ডাচ বিজ্ঞানী, ডাচ অর্থাৎ নেদারল্যান্ডের অধিবাসী ছিলেন ডাচ বিজ্ঞানী হাইগেন্সও কিন্তু ওই একই সময়ে বললেন যে আলো কণার সমষ্টি নয়, আলোকে উনি তরঙ্গ হিসেবে ধরলেন। যে আলো এক প্রকার শক্তি যা মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। ভালো করে বোঝো, দুটো থিওরি একই সময় উৎপত্তি হলো। কণাতত্ত্ব যদিও অনেকটা আগে থেকে শুরু হয়েছিল, 37 খ্রিস্টাব্দে থেকে, কিন্তু তরঙ্গ তত্ত্বটা হলো 1678 খ্রিস্টাব্দে। হাইগেন্স প্রথম বললেন যে আলো কণার সমষ্টি নয়, আলো তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে। আলো এক প্রকার শক্তি, তরঙ্গ যেমন মাধ্যমের মধ্যে দিয়ে এক কোন অবস্থান থেকে অন্য অবস্থানে যায়, হাইগেন্স বললেন আলো সেইভাবে মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করে। কিসের আকারে? তরঙ্গ আকারে। অর্থাৎ হাইগেন্স সেই সময় তরঙ্গ তত্ত্বের কথা বললেন, তরঙ্গ তত্ত্ব। কিন্তু এই তরঙ্গ তত্ত্বটা সবাই মেনে নিতে পারেনি, তার অনেকগুলো কারণ আছে। প্রথমত বলা যায় যে তখন তরঙ্গ তত্ত্ব যদি মেনে নেওয়া হতো, মেনে নিতে গেলে কিছু প্রশ্ন জাগলো। প্রথম প্রশ্ন কি, ততদিন পর্যন্ত আমরা যে তরঙ্গগুলো জানি, যেমন আলোক তরঙ্গ বা জলে ঢিল ফেললে যে তরঙ্গর সৃষ্টি হয়, এই তরঙ্গগুলো বা শব্দ তরঙ্গ, ততদিন পর্যন্ত মানে এই 1678 খ্রিস্টাব্দ পর্যন্ত যে তরঙ্গগুলো আবিষ্কৃত হয়েছিল, দেখা যাচ্ছিল সব তরঙ্গ বিস্তারের জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয়। যেমন জলতরঙ্গ জলের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে, শব্দ তরঙ্গ বায়ুর মধ্যে দিয়ে বা কোনো একটা জড় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে। কিন্তু সেই সময় হাইগেন্স যে আলোকে তরঙ্গ বললেন, দেখা গেল তো আলো শূন্য মাধ্যমেও বিস্তার লাভ করে।
কেন? কারণ সূর্য এবং পৃথিবীর মাঝখানে তো কোনো মাধ্যম নেই, বায়ুমণ্ডল আছে সেটা একটুখানি, তারপরে তো আর কিছুই নেই। অথচ সূর্য থেকে আলোক তরঙ্গ কী হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে। আলোকে যদি তরঙ্গ হিসেবে ধরি, তাহলে মাধ্যম ছাড়া আলো কীভাবে বিস্তার লাভ করছে, তার যুক্তি কিন্তু হাইগেন্স দিতে পারেনি। হাইগেন্স চেষ্টা করছিলেন যে আলো কিভাবে মাধ্যম ছাড়া বিস্তার লাভ করে, এটা তো সম্ভব নয়, কারণ ততদিন পর্যন্ত যত তরঙ্গ আবিষ্কার হয়েছিল, দেখো সবার বিস্তারের জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন ছিল। ফলে স্বাভাবিকভাবেই এখন হাইগেন্স যদি বলেন যে আলো এক প্রকার তরঙ্গ, তাহলে আলোর বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হবে, সেটার ব্যাখ্যা দিতে পারছিলেন না। সেই সময় কী হলো যেন, উনি একটি ইথার মাধ্যম বলে কাল্পনিক মাধ্যম কল্পনা করলেন। ইথার মাধ্যম, ইথার মাধ্যম বলে একটা কাল্পনিক মাধ্যম কল্পনা করলেন। হ্যাঁ, একটা কথা খেয়াল রেখো, এই ইথার মানে কেমিক্যাল যে রাসায়নিক পদার্থ ইথার আমরা জানি সেটা নয়, কিন্তু এটা একটা কাল্পনিক মাধ্যম। উনি বললেন যে সব জায়গায় ইথার আছে, এই আমাদের আশেপাশে চারপাশে পদার্থের মধ্যেও ইথার আছে। কিন্তু ইথার আছে শুধু বললাম না, তার উপস্থিতি প্রমাণ করতে হবে, তো সেটাও কিন্তু উনি করতে পারেননি। তাহলে দেখো, এই যে উনি তরঙ্গ তত্ত্বের কথা বলছেন, অর্থাৎ সেই সময় নিউটন বলছেন কণা তত্ত্ব, আমরা একটু ওপরে লিখি, একই সময়ে দুটো দেখো লক্ষ্য করে, কণা তত্ত্বের কথা বলছেন, আবার ওই একই সময়ে হাইগেন্স তরঙ্গ তত্ত্বের কথা বলছেন। কণা তত্ত্বের সাহায্যে আমরা প্রতিফলন, প্রতিসরণ বা আলোর ধর্মগুলি সব ব্যাখ্যা করতে পারছি, কিন্তু তরঙ্গ তত্ত্বের সাহায্যে প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করা গেলেও আরও যে প্রশ্নগুলো এলো, সেই প্রশ্ন, অর্থাৎ তরঙ্গ যদি হয় তাহলে বিস্তারের জন্য মাধ্যম কোথায় থেকে আসে, সেটার ব্যাখ্যা করা যায়নি। তাছাড়াও আরও একটা দেখো কি এলো, আরও একটা প্রশ্ন জাগলো, যেটা তরঙ্গ তত্ত্ব বা হাইগেন্স ব্যাখ্যা করতে পারলেন না। কি? আলো যদি তরঙ্গ হবে, ওনার মত অনুসারে আমরা ধরে নিচ্ছি আলো তরঙ্গ, তাহলে আলোক যদি তরঙ্গ হয়, শব্দ তো তরঙ্গ আমরা জানি, শব্দ তরঙ্গ কী হয়, কোনো বাধা পেলে, বাধা অতিক্রম করে, বা তরঙ্গ কী হয়, শব্দ তরঙ্গ এই বাধাটাকে অতিক্রম করে বেঁকে মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে। কেমন? এই জন্য দেখবে আমরা সব দরজা জানলা বন্ধযুক্ত একটা ঘরে আছি, পাশের ঘরে কথা হলেও আমরা শুনতে পাই। কেন? পাশের ঘর থেকে শব্দ তরঙ্গ বেঁকে এই ঘরের মধ্যে প্রবেশ করবে, তুমি যে ঘরে আছো। কিন্তু হয় কি, দেখো রাত্রিবেলা অন্ধকার ঘরে তুমি বসে আছো, পাশের ঘরে আলো জ্বললে কি আমরা দেখতে পাই এই ঘরে, যে ঘরে আমি বসে আছি? শব্দ কিন্তু শুনতে পাবো, ওই ঘরে আওয়াজ হলে সেই শব্দটা শুনতে পাবো, কিন্তু আলোটা আমরা দেখতে পাবো না। কেন? আলো বেঁকে তো প্রবেশ করতে পারতো শব্দের মতো। যদি আলো তরঙ্গ ধরে নিই, হাইগেন্সের মত অনুসারে যদি আমরা আলোকে তরঙ্গ ধরে নিই, তার আলোও তো শব্দের মতো বেঁকে এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারতো, কিন্তু করে কি? করে না। অর্থাৎ আলোক তরঙ্গের এই যে বেঁকে যাওয়া ধর্ম, বাঁধা পেলে বেঁকে যায়, গতিপথটা বেঁকে যায়, সেই ধর্মটাকে বলা হয় যেন অপবর্তন ধর্ম। শব্দ তরঙ্গ অপবর্তন ধর্ম দেখাচ্ছে, কিন্তু আলোক তরঙ্গ, আলোকে যদি তরঙ্গ ধরি ওনার মত অনুসারে, তার আলোক তরঙ্গের অপবর্তন ধর্ম দেখানো উচিত, সেটা দেখাচ্ছিল না। তখন প্রমাণ করা যাচ্ছিল না, দেখাচ্ছিল না বলবো না, তখন যন্ত্রপাতি সমস্যার জন্য দেখানো যায়নি। বর্তমানে কিন্তু আমরা দেখিয়েছি, প্রমাণ করে দেখানো গিয়েছে যে আলোক তরঙ্গ বেঁকে যায়। কিন্তু যাই হোক, তখন তো দেখানো যায়নি, ফলে তরঙ্গ তত্ত্বের তখন কিন্তু কেউ মেনে নিতে পারেনি। তাছাড়াও আরও একটা কারণ দেখো, এতগুলো তো ব্যাখ্যা উনি করতে পারছিলেন না, এইসব প্রশ্নের উত্তর উনি দিতে পারছিলেন না হাইগেন্স। ঠিক সেই সময় নিউটন সব কিছু ব্যাখ্যা করছেন, আর নিউটনের গ্রহণযোগ্যতা সেই সময় এতটা বেশি ছিল, নিউটন যা বলতো লোকে সেই সময় বিজ্ঞানীরা ঠিক মনেই করতেন। ফলে এই একই সময়ে দুটো তত্ত্বের উৎপত্তি ঘটলেও, অর্থাৎ আলো কি, এই প্রশ্নের একসঙ্গে দুটো তত্ত্বের উৎপত্তি ঘটলেও, তরঙ্গ তত্ত্ব, কণা তত্ত্বটা জনপ্রিয়তা লাভ করেছে, অনেক দিন ধরে জনপ্রিয় ছিল, কারণ কণা তত্ত্বের সাহায্যে সব কিছু ব্যাখ্যা করা যাচ্ছিল। পরে দেখো কতদিন লেগে গেল, পরে 1801 খ্রিস্টাব্দে ইয়ং, তোমরা ইয়ং পড়েছি, ইয়ং গুণাঙ্ক, ইয়ং বলে একজন বিজ্ঞানী, উনি প্রথম দেখালেন আলোর একটা গুরুত্বপূর্ণ ধর্ম প্রমাণ করলেন। কী ধর্ম যেন? উনি বললেন যে উপযুক্ত কিছু শর্ত পালিত হলে দুটো আলোক তরঙ্গ মাধ্যমের কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হওয়ার সময় সেখানে অন্ধকার অঞ্চলের সৃষ্টি করতে পারে। মানে কি? আরও একবার বলি, উপযুক্ত কিছু শর্তের প্রয়োজন, সেই শর্তগুলো আমরা পরে শিখব, পরে আলোচনা যদি থাকে করব, কিন্তু মূল গল্প কি বলছেন, উপযুক্ত কিছু শর্ত যদি থাকে, দুটো উৎস থেকে আলো গিয়ে মাধ্যমের কোনো একটা বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুতে
আলোর আর আলো, দুটো আলো গেল গিয়ে মিলিত হয়ে ওই জায়গাটায় অন্ধকার অঞ্চলের সৃষ্টি করতে পারে। এই যে দুটো আলো মিলে অন্ধকার অঞ্চল, ভালো করে বোঝো, দুটো আলো এক জায়গায় উপরিপাতিত হলো, হওয়ার পর সেই জায়গাটা কি হচ্ছে, অন্ধকার অঞ্চল হচ্ছে। এটাকে বলা হয়, এই ধর্মটাকে বলা হয় কি, ব্যতিচার ধর্ম। উনি তখন দেখালেন এই ব্যতিচার ধর্মটা ব্যাখ্যা করতে গেলে যে কেন দুটো আলো মিলে অন্ধকার হচ্ছে, সেটা কণা ধর্ম কখনোই ব্যাখ্যা করতে পারবে না। কারণ দুটো কণা একটা জায়গায় গিয়ে আপতিত হলে কখনো শূন্য হয়ে যেতে পারে না, তাদের লব্ধিটা, দুটো কণার লব্ধি কখনো শূন্য হতে পারে না। তাই কণা তত্ত্ব এই ব্যতিচার ধর্ম ব্যাখ্যা করতে পারলো না। ব্যতিচার ধর্মটা কি বুঝতে পারলে তো, যে দুটো আলোক উৎস, আলো, ধর আমি দুটো টর্চ লাইট মেরেছি এই দেয়ালের গায়ে দুদিক থেকে, ওই টর্চ লাইট দুটোর আলো ওই জায়গাটায় মিলিত হলে দেখবো ওখানটা অন্ধকার হয়ে গেছে। শুনতে কেমন লাগছে না? লাগবে, দেখবে আমরা প্রমাণও করবো। তবে শর্ত কিছু আছে, যে কোনো আলোর গিয়ে পড়লে আপাতিত হলে হবে না। এই ধর্মটাকে কি বলা হচ্ছে তাহলে? ব্যতিচার ধর্ম। ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, উনি দ্বিরেখা ছিদ্র পরীক্ষা করেছিলেন, আমরা শিখব পরে দ্বিরেখা ছিদ্র পরীক্ষা। এই পরীক্ষা করতে 1801 খ্রিস্টাব্দে, বুঝতে পারছো? এই দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় সাহায্য উনি দেখালেন যে এই ব্যতিচার ধর্ম ব্যাখ্যা করতে গেলে আলোকে কণা হিসেবে ধরলে হবে না, তরঙ্গ হিসেবে ধরতে হবে। অর্থাৎ আর উনি এই হাইগেনসের তরঙ্গ, যে তরঙ্গ বলেছিলেন না, তরঙ্গ তত্ত্ব যে সূত্র প্রতিষ্ঠা করেছিলেন, হাইগেনসের সূত্রগুলোর সাহায্যে এই ব্যতিচার ধর্মটা ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলেন। ফলে এই সময় থেকে কিন্তু ধারণাটা ফের পাল্টে যেতে শুরু করলো। এতদিন পর্যন্ত কিন্তু কণাতত্ত্ব ছিল। কণাতত্ত্ব আরেকটা কারণ হতে পারে, দেখো ব্যতিচার ধর্মটা কিন্তু কণাতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা কোনো মতেই সম্ভব হচ্ছে না। ফলে তখন এলো না, আলো মনে হয় তরঙ্গ প্রকৃতি আছে। পরে যেন 1801 খ্রিস্টাব্দে তো ইয়ং এই পরীক্ষাটা করলেন। পরে 1850 খ্রিস্টাব্দে আরও একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো। কি পরীক্ষা? তাহলে লিখি 1850 খ্রিস্টাব্দে ফুকো বলে একজন বিজ্ঞানী আলোর গতিবেগ নির্ণয় করতে পারলেন সঠিকভাবে। এখানটা একটা মজার কথা আছে, ভালো করে শুনবে। 1801 খ্রিস্টাব্দে ইয়ং কিন্তু তখন বলেই দিচ্ছেন যে আলোকে তরঙ্গ হিসেবে ধরতে হবে, নইলে ব্যাখ্যা করা গেল না ব্যতিচার ধর্ম। পরে 1850 খ্রিস্টাব্দে ফুকো এসে প্রথমে দেখালেন যে কি পরীক্ষা করেছিলেন জানেন? উনি আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন সূক্ষ্মভাবে, সঠিকভাবে, অনেকটা অ্যাকুরেট আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন। এখানে উনি দেখালেন যে আলো যখন বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে প্রবেশ করছে, আমরা একটু আগেই বলছিলাম, ডেসকার্টে দেখিয়ে বলেছিলেন কি, যে লঘু থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে তখন কি হয়, অবিলম্বের দিকে সরে আসে, ফলে আলোর বেগ বেড়ে যায়। কর্পাসাল থিওরি তাই বলেছে, কণাতত্ত্ব তাই বলছে, যে যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে বা যখন আলোকরশ্মি প্রতিসরণের পর অবিলম্বের দিকে সরে আসে, আলোর বেগ বেড়ে যায়। কিন্তু ফুকো পরীক্ষা করে নির্ণয় করলেন যে আলো যখন বায়ু থেকে জলে প্রবেশ করে, অর্থাৎ আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তখন কী হয়, আলোর বেগটা কমে যাচ্ছে। জলে আলোর বেগ কম, জলে আলোর বেগ কম হওয়ায় দেখো এই কণা তত্ত্বটা কিন্তু তখন নিশ্চিত করে বাতিলের খাতায় চলে গেল। কেন বাতিলের খাতায় চলে গেল? কারণ কণা তত্ত্ব বলেছিল জলে আলোর বেগ বেশি হওয়া উচিত বায়ুর থেকে, কণা তত্ত্ব দিয়ে সেটা প্রমাণিতও করা হয়েছিল। কিন্তু ফুকো যখন পরীক্ষা করে নির্ণয় করছিলেন, সেই সময় তো আলোর বেগ নির্ণয় করার যন্ত্রপাতি ছিল না, এই 1600 খ্রিস্টাব্দে নাগাদ। উনি 1850 খ্রিস্টাব্দে, দেখো 250 বছর পর, 1600 আর এখানে 200 বছর ধরতে পারে, 200 বছর পর উনি যখন যন্ত্রপাতির সাহায্যে নির্ণয় করলেন, দেখলেন যে জলে আলোর বেগ কম, বায়ুর থেকেও কম। ফলে কণাতত্ত্বের যে এতদিন ধরে কণাতত্ত্ব মেনে নেওয়ার একটা যুক্তি ছিল, সেটা কিন্তু আরও বাতিলের খাতায় চলে গেল। প্রথমে এই ফুকোর পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, ইয়ংয়ের পরীক্ষাও ছিল। ইয়ংয়ের পরীক্ষা থেকে লোকে সবে মানতে শুরু করেছিল, হ্যাঁ আলোর তরঙ্গ ধর্ম আছে। কিন্তু ফুকোর পরীক্ষা থেকে একদম নিশ্চিত হয়ে গেল যে কণা তত্ত্বের সাহায্যে আলোর ধর্ম ব্যাখ্যা করা সম্ভব নয়। কার সাহায্য নিতে হচ্ছে? ইয়ংয়ের, তরঙ্গ তত্ত্ব। তাহলে ভাবো, দুটো তত্ত্ব একই সঙ্গে উৎপত্তি হলো, কিন্তু মেনে নিতে সময় লাগলো। দেখো এটা আসতে এখানটায় এসে, এখান থেকে শুরু হয়েছিল,
এতদিন সময় লাগলো, প্রায় 150 বছর পর লোকে মানতে শুরু করলো হ্যাঁ আলো তরঙ্গ প্রকৃতি, কণার প্রকৃতি নয় তরঙ্গ প্রকৃতির হয়। এরপরে আরও কিছু পরীক্ষা হয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত একটা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এখানটা পর্যন্ত যে আলোকে তরঙ্গ হিসেবে ধরলে তাহলে মাধ্যম ছাড়া আলো কিভাবে বিস্তার লাভ করছে, সেই ব্যাখ্যা কিন্তু তখনও পাওয়া যাচ্ছিল না, যে মাধ্যম ছাড়া তো আলো যেতে পারে না। তরঙ্গ ততদিন পর্যন্ত আমরা যে তরঙ্গগুলো আবিষ্কার করেছি সেগুলো বিস্তারের জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন। কিন্তু এই 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছিল না ওই প্রশ্নের উত্তর। যেন 1865 খ্রিস্টাব্দে এসে 1865 খ্রিস্টাব্দে ম্যাক্সওয়েল, আমরা নাম শুনেছ, ম্যাক্সওয়েল প্রথম দেখালেন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বললেন, তড়িৎচুম্বকীয় তত্ত্বের কথা বললেন। সেটা কি? উনি বললেন তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পর্যায়ক্রমে পরিবর্তিত হলে, নির্দিষ্ট সময় অন্তর যদি পরিবর্তিত হয় তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। আর সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো দেখা গেল ওই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পর্যায়বৃত্ত পরিবর্তনের ফলে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হচ্ছে তার ধর্ম আর আলোর ধর্ম একদম একই রকম। ফলে আমরা বলতে পারি, এই যে পরীক্ষায় এখান থেকে আমরা বলতে পারি যে নিশ্চয়ই আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর যেহেতু তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক, তড়িৎ এবং চুম্বকের বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ফলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না, তাই আলো বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। দেখো আস্তে আস্তে ধারণাগুলো কিভাবে পরিবর্তিত হলো। এতদিন পর্যন্ত মেনে নিচ্ছিল যে আলো তরঙ্গ, কিন্তু তবুও একটা খটকা ছিল, তবুও একটা প্রশ্ন ছিল যে আলো বিস্তারের জন্য তো মাধ্যমের প্রয়োজন হয়। ওই মাধ্যম তো সেটা দেখানো গেল না, মাধ্যম ছাড়া আলো কিভাবে যাচ্ছে সেটা ব্যাখ্যা করা যাচ্ছে না। আলোকে যদি তরঙ্গ ধরি, সেই ব্যাখ্যাটা এসে কী বললেন, ম্যাক্সওয়েল বললেন আসলে আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। উনি সমীকরণ প্রতিষ্ঠা করেছিলেন, তত্ত্বগতভাবে দেখিয়েছিলেন, মানে অঙ্ক করে করে দেখিয়েছিলেন, আলোর বেগও নির্ণয় করেছিলেন। দেখালেন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, আর যেহেতু আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ তাই আলোর বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে না। এই জায়গা থেকে কিন্তু আরও আমরা কাছাকাছি চলে গেলাম, আলোকে তরঙ্গ হিসেবে ধরব, তরঙ্গ হিসেবে ধরে ব্যাখ্যা করা যাচ্ছে। তাহলে আলো এক প্রকার তরঙ্গ। এরপরে আমরা দেখা গেল অপবর্তন ধর্ম। এই যে শুরুতে বলছিলাম তরঙ্গের গতিপথ পরিবর্তিত হওয়ার ঘটনা, এটাকে কি বলা হলো? অপবর্তন ধর্ম। এই অপবর্তন ধর্মেরও ব্যাখ্যা কিন্তু তরঙ্গ তত্ত্বের সাহায্যে দেওয়া গেল, আর অপবর্তন ধর্মও দেখা গেল। অর্থাৎ কোনো তীক্ষ্ণ প্রতিবন্ধক বা তীক্ষ্ণ বাধা পেলে শব্দের তরঙ্গের মতো আলোক তরঙ্গ বেঁকে যেতে পারে, প্রমাণিত হয়ে গেল। শব্দ তরঙ্গ বেঁকে যাচ্ছে, তরঙ্গের অপবর্তন ধর্ম দেখাবে। এতদিন পর্যন্ত আলো যে বেঁকে যায় সেটা দেখানো যাচ্ছিল না, আলো বেঁকে যাচ্ছে সেটাও দেখানো যাচ্ছে। ফলে দেখো এখান থেকেই আরও সিদ্ধান্ত, আরও যুক্তি এলো যে হ্যাঁ আলো তাহলে নিশ্চয়ই এক প্রকার তরঙ্গ। এই আলোক তরঙ্গ, আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিয়ে না আমরা আলোর প্রতিফলন ধর্ম, প্রতিসরণ ধর্ম, ওই কণাতত্ত্ব দিয়ে যেগুলো ব্যাখ্যা করা যাচ্ছিল সব ব্যাখ্যা করা যাচ্ছে, তার সঙ্গে আরও কিছু নতুন ধর্ম ব্যাখ্যা করা যাচ্ছে, সেটা হচ্ছে ব্যতিচার ধর্ম, অপবর্তন ধর্ম, এগুলো ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে। ফলে কিন্তু ব্যতিচার বা অপবর্তন কণাতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়নি, তাই আলোকে এক প্রকার তরঙ্গ হিসেবে ধরে নেওয়া হলো। এই আমরা আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিয়ে আলোর যে ধর্মগুলো ব্যাখ্যা করা শিখবো, অর্থাৎ ব্যতিচার ধর্ম, অপবর্তন ধর্ম, সেগুলো কি সেই ধর্মগুলো সম্পর্কে জানবো এবং ধর্মগুলো তরঙ্গ তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা শিখবো। আলোকবিজ্ঞানের যে শাখায় আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিয়ে আলোর ধর্ম ব্যাখ্যা করা হয়, সেটাকে আমরা সাধারণত খুব সহজ ভাষায় বলি ভৌত আলোক বিজ্ঞান, যেটা আমাদের ক্লাসের বিষয়বস্তু। ভৌত আলোক বিজ্ঞান আমাদের আলোর দুটো ধর্ম সম্পর্কে আলোচনা জানতে হবে, সেটা হলো কি অপবর্তন ধর্ম এবং ব্যতিচার ধর্ম। এই দুটো ধর্ম ব্যাখ্যা করতে গেলে আমাদের কিন্তু তরঙ্গ ধরে নিতে হয়। এর আগে প্রতিফলন প্রতিসরণ ধর্ম, বিচ্ছুরণ বিক্ষেপণ ধর্ম শিখেছিলাম, সেগুলো কিন্তু তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করা যায়, সেটা আমরা পরে শিখবো। এখন তরঙ্গ দিয়ে নয়, আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে সেগুলো শিখে এসেছি, তরঙ্গ ছাড়া ব্যাখ্যা করেছি, ব্যাখ্যা করা যায়। কণাতত্ত্ব দিয়ে ওগুলো ব্যাখ্যা করা যায়, কিন্তু ব্যতিচার অপবর্তন যায় না। তাহলে ভৌত আলোক বিজ্ঞান আশা করি কি বুঝতে পারলে, মানে আমরা বলবো আলোক বিজ্ঞানের যে শাখায় আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিয়ে আলোর ধর্ম ব্যাখ্যা করা সম্ভব, তাকেই বলা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান।
এই ভৌত আলোক বিজ্ঞানে আমরা দুটো ধর্ম সম্পর্কে জানবো আলোর, প্রধানত ভৌত আলোক বিজ্ঞানে প্রধানত দুটো ধর্ম সম্পর্কে জানবো। কি কি জানো? একটা হচ্ছে ব্যতিচার ধর্ম, আর দুয়ে অপবর্তন ধর্ম। অপবর্তন, নতুন আরেকটা জিনিস জানতে হবে এখানে, সমবর্তন ধর্ম। যদি এটা কণাতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়, আর তরঙ্গ দিয়েও ব্যাখ্যা করে, এটা সমবর্তনটা কণাতত্ত্ব দিয়েও ব্যাখ্যা করা যায়, আর তরঙ্গ তত্ত্ব দিয়ে ও ব্যাখ্যা করা যায়, দুটো তত্ত্ব দিয়ে। এই সমবর্তন ধর্ম আরও নিশ্চিত করেছিল যে আলো এক প্রকার তরঙ্গ। একটা কথা কি জানো, তোমাদের এতদিন এই গল্পগুলো শোনার পর মনে হতে পারে যে আলো এক প্রকার, তাহলে কণাতত্ত্ব প্রথমে ছিল, ব্যাখ্যা করা যাচ্ছিল, তারপরে ব্যাখ্যা করা গেল না, তরঙ্গ তত্ত্ব দিয়ে সব কিছু ব্যাখ্যা করা গেল, তাহলে আমরা আলোকে তরঙ্গ ধরে নিতে পারি। মানে যদি বলে এখন আলোর প্রকৃতি কী, তুমি বলবে আলো এক প্রকার তরঙ্গ। কিন্তু জানো মজাটা এখান থেকেই শুরু হলো। এই 1865 খ্রিস্টাব্দের পর 1901 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে আইনস্টাইন আরও একটা ধর্ম আবিষ্কার করে ফেললেন। যদিও আইনস্টাইন করেননি, করেছিলেন হার্জ। যাই হোক, আইনস্টাইন আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করলেন। আলোক তড়িৎক্রিয়া কী জানো? দেখা যায় কিছু কিছু ধাতু পৃষ্ঠের ওপর আলো এসে পড়লে ওই ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। ধাতু পৃষ্ঠের ওপর বিকিরণ এসে বা আলো এসে পড়ছে, ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। এই যে ঘটনা, এটাকে আলোক তড়িৎক্রিয়া বলে। এই আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করতে গেলে দেখা গেল এই তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোক তড়িৎক্রিয়ার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা কোনো মতেই সম্ভব হচ্ছে না। কি সর্বনাশ! দেখো এতদিন ধরে চলছিল সব ঠিকঠাক, কিন্তু যেই 1905 খ্রিস্টাব্দে নাগাদ এসে আর ব্যাখ্যা করা, এই যে নতুন একটা ধর্ম ফের আবিষ্কৃত হলো, সেটা কোনো মতেই ব্যাখ্যা করা যাচ্ছে না আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিয়ে। আইনস্টাইন তাই সেই আবার নিউটনে ফিরে গেলেন। নিউটনের কণাতত্ত্ব দিয়ে কিন্তু আইনস্টাইন ওই যে আলোক তড়িৎক্রিয়ার ধর্মগুলো ব্যাখ্যা করতে পারলেন। কি হলো তাহলে এবার যদি জিজ্ঞেস করি আলো কি, আলোর প্রকৃতি কী, বলা মুশকিল হয়ে গেল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু আলোর দ্বৈত সত্তা মেনে নিয়েছি। দ্বৈত সত্তা অর্থাৎ বলা হয় যে কিছু ধর্ম, আলোর কিছু ধর্ম কি করা যায়, তরঙ্গ দিয়েও ব্যাখ্যা করা যায়, কণা দিয়েও ব্যাখ্যা করা যায়। কিন্তু এমন কিছু ধর্ম আছে যেগুলো কেবলমাত্র তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। আবার এমন কিছু ধর্ম আছে যেগুলো কেবলমাত্র আলোকে কণা হিসেবে ধরে নিয়ে ব্যাখ্যা করা সম্ভব। তাই আলোর দ্বৈত সত্তা আছে। যখন যে ধর্মের জন্য যে সত্তাটা ধরে নিলে আমাদের সুবিধা হবে, আমরা সেই সত্তা ধরেই ব্যাখ্যা করব। এটাকে বলা হয় ডুয়াল প্রপার্টি, দ্বৈত সত্তা। আজকের দিনে এটা ধরে নেওয়া হয়েছে। বোঝা গেল? অর্থাৎ আলোর প্রকৃতি কী জানতে চাইলে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে না, জানতে হবে। আমরা বলবো, খুব সহজে বলবো যে আলোর দ্বৈত সত্তা আছে, কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এবারে আমরা আলোর কোন ধর্ম ব্যাখ্যা করতে চাই, যেমন ব্যতিচার ব্যাখ্যা করতে গেলে আলোকে তরঙ্গ হিসেবে ধরতেই হবে, নইলে আমরা ব্যাখ্যা করতে পারবো না। আবার আলোক তড়িৎক্রিয়া ব্যাখ্যা করতে গেলে দেখবে আলোকে কণা হিসেবে ধরতেই হবে, নাহলে ব্যাখ্যা করা যাবে না। বোঝা গেল? ফলে আলোর দ্বৈত সত্তা আছে। আমরা যাই হোক ভৌত আলোক বিজ্ঞান শুরু করব। ভৌত আলোক বিজ্ঞান এই তিনটে জিনিস সম্পর্কে, আমাদের তিনটে জিনিস বলা ভুল, এগুলো বলা উচিত। তিনটে ধর্ম আলোর, ব্যতিচার ধর্ম, অপবর্তন ধর্ম এবং সমবর্তন ধর্ম সম্পর্কে জানব। একটা কথা বলি, আলোক বিজ্ঞান তো একটা বিস্তৃত অংশ, তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছ। তার মধ্যে এই তিনটে অংশ কিন্তু খুব ছোট ছোট। তোমাদের সিলেবাসে যেটুকুন আছে, ক্লাস 12-এর সিলেবাসে এই তিনটে অংশ কিন্তু খুব ছোট ছোট। এই তিনটে অংশ থেকে জানো প্রচুর প্রশ্ন আসে, অসংখ্য প্রশ্ন আসে। আলোর প্রায় 40% প্রশ্ন এই তিনটে চ্যাপ্টার থেকে আসবে। ফলে আমরা চেষ্টা করব এই চ্যাপ্টার তিনটে একটু ভালো করে বোঝার। আরেকটা জিনিস, এইগুলো বুঝতে গেলে না, এই বললাম তো আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিয়ে ব্যাখ্যা করতে হবে। ফলে তরঙ্গ কি, তরঙ্গ কয় ভাগে ভাগ করা যায়, তরঙ্গের সমীকরণ, সেগুলো একবার আমাদের পুনরায় মনে করে নিতে হবে, যেগুলো আমরা ক্লাস 11-এ শিখেছিলাম। তরঙ্গ, তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, কম্পাঙ্ক, পর্যায়কাল, বেগ, এগুলো সম্পর্কে আমাদের আরও একবার মনে করে নিতে হবে। তবেই আমরা কিন্তু এগুলো বুঝতে পারবো, এই ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। তাই আমরা ভৌত আলোক বিজ্ঞান শুরু করার আগে সেই তরঙ্গ সম্পর্কে একটু জেনে নেব। তোমাদের মনে আছে তরঙ্গ কি? তরঙ্গ কি একটু বোঝার চেষ্টা করব। তরঙ্গ শিখেছিলাম যে এক প্রকার আন্দোলন, যা মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বহন করে নিয়ে যায়। আমরা এই ক্লাস 11-এর জিনিসটা আর একবার একটু মনে করে নেব।
তরঙ্গ কি একটুখানি যদি মনে করি, দেখো আমরা উদাহরণ হিসেবে বললে বুঝতে সুবিধা হবে। ধরো পুকুরের জল স্থির, জল স্থির ছিল। এবার আমরা যদি এখানে একটা লাঠি দিয়ে আঘাত করি, পুকুরের স্থির জলে কোথাও আঘাত করি, দেখবি এরকম গোল গোল হয়ে ঢেউটা ছড়িয়ে পড়ে। এই যে গোল গোল হয়ে ছড়িয়ে পড়ছে, কি যাচ্ছে? শক্তি অ্যাকচুয়ালি এখান থেকে, এই উৎস থেকে, কেন্দ্রটা উৎস যেখানে আমরা আঘাত করেছিলাম, ওই জায়গা থেকে আস্তে আস্তে শক্তি প্রান্তের দিকে ছড়িয়ে পড়ছে। এটাকে বলা হয়, যেটা ছড়িয়ে পড়ছে সেটাকে আমরা বলছি তরঙ্গ। ওই কারণে বলা হয় তরঙ্গ এক প্রকার শক্তি, এক প্রকার আন্দোলন। আন্দোলন মানে কি যেন, কম্পিত হওয়া। যা এক স্থান থেকে অপর স্থানে শক্তি বহন করে নিয়ে যায়। এর আরও একটা উদাহরণ বলি। ধরো এরকম একটা ঘরের মেঝের ওপর, অনুভূমিক মেঝের ওপর আমরা কিছু ইট পরপর সাজিয়ে রেখেছি, পরপর খুব কাছাকাছি সাজিয়ে রেখেছি, ইট দাঁড় করে রেখেছি, হলো। এবার দেখো, যদি আমরা এই ইটটাকে এইভাবে ঠেলে দিই, কী হবে? এই ইটটা গিয়ে এর গাঢ় ওপর পড়বে এরকমভাবে, পরপর ইটগুলো কী হতে থাকবে? এই প্রান্ত থেকে ইটগুলো ওপরে পড়তে থাকবে। কিন্তু দেখো ইটগুলির অবস্থান সব কী থাকলো? একই জায়গায় থাকলো, অথচ এদের মধ্যে দিয়ে কিছু একটা সঞ্চালিত হয়ে গেল বলে মনে হলো না? এই যে যেটা সঞ্চালিত হলো, সেটা অ্যাকচুয়ালি কী হলো? শক্তি সঞ্চালিত হলো প্রকৃতপক্ষে। আর এই যে শক্তি সঞ্চালনের ঘটনা, এটাকেই বলা হচ্ছে তরঙ্গ। তরঙ্গ এই শক্তিটাকে বহন করে নিয়ে যাচ্ছে। কেমন, ধরো টিকিট কাউন্টারের সামনে সবাই পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একদম পরপর। এবার পিছনে এসে যদি একজন ওই লাইনে কেউ ঠেলে দেয়, দেখবে আমরা সবাই একটু করে সামনের দিকে হেলে যাব, আবার ফিরে আসবো। অর্থাৎ ওই যে আমাদের মধ্যে দিয়ে আমরা যে হেলে গেলাম, আমাদের মধ্যে দিয়ে শক্তিটা দেখো একটার অণু থেকে আরেকটা অণু, আরেকটার লোক থেকে আরেকটা লোক পরপর সঞ্চালিত হলো। এটা কি বলা হচ্ছে? তরঙ্গ। তরঙ্গটা তাহলে কি? তরঙ্গ এক প্রকার আন্দোলন, এক ধরনের কম্পন, এক ধরনের ডিস্টারবেন্স, যে কী করে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি বহন করে নিয়ে যায়। বুঝে গেল? ওই পুকুরের জলে দেখো কণাগুলো সব স্থির ছিল, যে ঢিল ফেললাম কণাগুলো আন্দোলিত হলো, কম্পিত হলো বলে এর পাশের কণাকে আন্দোলিত করলো, তার পাশের কণাটা আন্দোলিত হলো। এইভাবে কী হচ্ছে? আন্দোলনটা বা শক্তিটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এটাকেই বলা হচ্ছে তরঙ্গ। এই যেমন দেখো, আমি এখানে কথা বলে তুমি সামনে বসে থাকলে শুনতে পাবো আমার কথা। কেন? মাঝখানে কী আছে? আমার আর এবং তোমার মাঝখানে বায়ু কণাগুলো আছে স্থির, ধরো। এবার যে আমি কথা বলছি, আমার মুখের কাছে যে কণাটা, সে আন্দোলিত হচ্ছে, সেই আন্দোলনটা পাশের কণা থেকে আন্দোলিত করছে। এইভাবে আন্দোলনটা আস্তে আস্তে তোমার পর্যন্ত পৌঁছাচ্ছে। এই যে আন্দোলন বা কী হলো, আমার শক্তিটা, শব্দ শক্তিটা ওই আন্দোলনের মাধ্যমে আমার মুখ থেকে তোমার কান পর্যন্ত পৌঁছালো। এটাকেই বলা হচ্ছে তরঙ্গ। তরঙ্গ কিন্তু আমরা দেখতে পাই না ওরকমভাবে যে দেখবো জিনিসটা কেমন। আমি এই কথা বলছি, এর তরঙ্গ বিস্তার লাভ করছে, এগুলো দেখা খুব মুশকিল। কিন্তু তরঙ্গ ব্যাপারটাকে নিশ্চয়ই বুঝতে পারলে যে কী করছে? শক্তি বহন করে নিয়ে যায়। তরঙ্গকে আমরা অনেক রকমভাবে ভাগ করতে পারি, বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ভাগ করতে পারি। যেমন যদি কোনো তরঙ্গ বিস্তার মাধ্যমের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে, মানে কি হলো, আমি এখানটা কথা বললাম, শব্দ তরঙ্গটা তোমার কান পর্যন্ত পৌঁছালো, এটাকে বলা হচ্ছে চল তরঙ্গ, যে তরঙ্গটা বিস্তার লাভ করছে। আবার কিছু তরঙ্গ আছে যারা মাধ্যমের মধ্যে কেবলমাত্র এক জায়গায় থেকেই কম্পিত হয় বা আন্দোলিত হয়, সেই তরঙ্গগুলোকে স্থাণু তরঙ্গ বলে। অর্থাৎ তরঙ্গ বিস্তার লাভ করছে কি করছে না তার উপর ভিত্তি করে তরঙ্গকে ভাগ করা যায়। আবার তরঙ্গ বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় কি হয় না তার উপর ভিত্তি করে ভাগ করা যায়। যেমন আমরা একটু আগেই বলছিলাম, শব্দ তরঙ্গ বিস্তারের জন্য বায়ু মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু আলোক তরঙ্গ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। যেসব তরঙ্গ বিস্তারের জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে আমরা জড় তরঙ্গ বলি, আর যাদের বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না তাদেরকে আমরা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলি। যেমন আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা মাধ্যমের উপর ভিত্তি করে ভাগ করা যায়। আবার কোনো তরঙ্গ বিস্তার কত দিকে ঘটে তার উপর ভিত্তি করে ভাগ করা যায়। যেমন কি বলি, দেখো আমি এখানে দাঁড়িয়ে কথা বললে তোমরা যদি চারপাশে বসে থাকো সবাই কিন্তু আমার কথা শুনতে পাবে।
ওপরেও বসে থাকলে কেউ শুনতে পাবে, অর্থাৎ আমার মুখ থেকে শব্দ তরঙ্গটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই তরঙ্গ হচ্ছে ত্রিমাত্রিক তরঙ্গ। কিন্তু পুকুরের জলের ঢেউটার কথা ভেবে দেখো, জলের যে ঢেউয়ে যে তরঙ্গ হয়েছিল সেটা কি হচ্ছে, কেবলমাত্র তলে বিস্তার লাভ করছে, দুদিকে এক্স বা ওয়াই অক্ষ বরাবর, উপরের দিকে যেতে আসতে পারছে না, ওটা দ্বিমাত্রিক তরঙ্গ। আবার তুমি যদি একটা দড়ি এখানটা বেঁধে রাখো, দেখো এখানে একটা দড়ি বেঁধে খুব আলগা করে দড়িটার এই প্রান্তে যদি আমি এরকমভাবে একটুখানি উঁচু করে ছেড়ে দিই, তাহলে দেখতে হবে এরকম, দেখো দড়িটা তখন এই অবস্থানে থাকবে, এরকমভাবে ছড়িয়ে যাবে, এর মধ্যে দিয়ে কিছু একটা বিস্তার লাভ করবে। এই যে তরঙ্গ, এটাকে বলা হবে একমাত্রিক তরঙ্গ। অর্থাৎ আমি বলতে চাইছি, কেন দেখো এই তরঙ্গ বিস্তারের জন্য একদিকে কেবলমাত্র হচ্ছে একটা অক্ষের প্রয়োজন হচ্ছে, তাই এটা একমাত্রিক তরঙ্গ। অর্থাৎ তরঙ্গকে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অনেকগুলো রকমভাবে ভাগ করতে পারি। তার মধ্যে আমাদের দুটো তরঙ্গ খুব ভালো করে জানতে হয়, সেটা হচ্ছে তির্যক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা কার উপর ভিত্তি করে ভাগ করি যেন আমরা ভাগ করি তরঙ্গের বিস্তারের অভিমুখের সঙ্গে কণাগুলির আন্দোলনের প্রকৃতি। অ্যাকচুয়ালি কী হয়, কণাগুলির আন্দোলনের ফলেই, কম্পনের ফলেই তরঙ্গের সৃষ্টি হয়। আমরা একটুখানি স্টার দিয়ে লিখে নিই, কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অপর স্থানে তরঙ্গ সঞ্চালিত হয়। হ্যালো, কণাগুলির আন্দোলনের প্রকৃতির সঙ্গে আন্দোলনের প্রকৃতি অনুসারে তরঙ্গগুলিকে দুই ভাগে ভাগ করা যায়। এটা কার উপর ভিত্তি করে ভাগ করছি, কণাগুলির আন্দোলনের প্রকৃতি অনুসারে তার উপর ভিত্তি করে ভাগ করছে। এর উপর ভিত্তি করে তরঙ্গকে কিভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে তির্যক তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই দুটো তরঙ্গ সম্পর্কে আমাদের একটু জানতে হবে, কারণ এই দুটোই আমাদের কাজে লাগবে খুব। তির্যক তরঙ্গ কি যেন, তরঙ্গ যখন বিস্তার লাভ করে সেই তরঙ্গের বিস্তারের অভিমুখে কণাগুলি যদি লম্বভাবে আন্দোলিত হয়। যেমন একটা সহজ উদাহরণ বলি, পুকুরের জলের ঢেউয়ের কথা বলছিলাম না, দেখো পুকুরের জলের ঢেউটা কী হচ্ছে, সামনের দিকে আস্তে আস্তে বিস্তার লাভ করে, কিন্তু ওখানটা জলের অণুগুলো এইভাবে আন্দোলিত হচ্ছে, ওই জায়গাটা থেকে আন্দোলিত হচ্ছে, অথচ তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ তরঙ্গের বিস্তারের সঙ্গে কণাগুলোর লম্বভাবে থাকলে তরঙ্গের গতির অভিমুখের গতির সঙ্গে কণাগুলি লম্বভাবে আন্দোলিত হয়, তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করে কণা তার সঙ্গে লম্বভাবে আন্দোলিত হলে সেই তরঙ্গটাকে আমরা কি বলি, তির্যক তরঙ্গ। যেমন আমি এখানে একটা উদাহরণ বলছিলাম, দেখো আমি যদি এখানে একটা সেই বললাম দড়ি বেঁধে রাখলাম দেয়ালে, এবার দড়িটাকে যদি আমরা একটুখানি ঢেউ খেলিয়ে দিই, এরকমভাবে টেনে ছেড়ে দিই, এইভাবে আন্দোলিত হবে। অর্থাৎ কণাগুলো কি হচ্ছে, এই দড়ির কণাগুলো ছিল প্রথমে কোথায়, এইসব অবস্থানে ছিল, তো যেই আন্দোলিত করলে কণাগুলো উপরের দিকে উঠে গেল বা এখানটার কণাগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। অর্থাৎ দেখো তরঙ্গ বিস্তার লাভ করছে এইভাবে, কণাগুলো কি হচ্ছে, তার সঙ্গে লম্বভাবে আন্দোলিত হচ্ছে, তাই এই তরঙ্গটাকে কি বলা হচ্ছে, তির্যক তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, যখন কণাগুলি তরঙ্গের গতির অভিমুখে আন্দোলিত হয়, কণাগুলি তরঙ্গ গতির অভিমুখে আন্দোলিত হয়, তরঙ্গ গতির অভিমুখে আন্দোলিত হয়। মানে তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করে কণাগুলিও কি হয়, সেদিকে যদি আন্দোলিত হয়,
তাহলে সেই তরঙ্গগুলোকে আমরা কি বলি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন আমি একটা উদাহরণ বলি, দেখো কেমন অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। এরকম একটা দেয়ালের গায়ে এরকম স্প্রিংকে রেখে দিলে, এরকমভাবে স্প্রিংকে রেখে দিলে, ঝুলিয়ে রাখলে, স্প্রিংটাকে যদি টেনে ছাড়ো দেখবে কিছু জায়গায় এরকম দেখতে হয়ে যাবে। টেনে যদি ছেড়ে দাও কিছুক্ষণ পরে একটু যদি সূক্ষ্মভাবে লক্ষ্য করো দেখবে কোথাও স্প্রিং এরকম গায়ে গায়ে চলে এসছে, কোথাও স্প্রিং এরকম দূরে দূরে সরে আছে, কোথাও স্প্রিং এরকম গায়ে গায়ে সরে এসছে, কোথাও স্প্রিং এরকম দূরে দূরে সরে আছে। এই যে ঘটনা, অর্থাৎ কি হলো এখানে দেখো তরঙ্গ এদিকে বিস্তার লাভ করছে, কণাগুলো একই দিকে আন্দোলিত হচ্ছে। কেন একই দিকে? কারণ এই সংকুচিত এক জায়গায় হলে আবার প্রসারিত হচ্ছে এর পরেরটা। যখন এগুলো প্রসারিত হচ্ছে পাশেরগুলো সংকুচিত, তার পাশেরগুলো প্রসারিত, এইভাবে তরঙ্গ বিস্তার লাভ করছে। এটা খুব ভালো বুঝতে পারবে। দেখবে ধরো এখানটা অনেক, আমার মুখ আর তোমার কানের মাঝখানে অনেকগুলো কণা আছে, বায়ুর কণা। আমি যেই কথা বলছি এখানটার কণাগুলো কী হলো? সব চেপে গেল, শক্তি যাচ্ছে, তো শক্তি বিস্তার লাভ করার সময় এখানে কণাগুলো সংকুচিত হলো, পাশের কণাগুলো দেখবে জায়গা পেয়ে প্রসারিত হয়েছে। একটুখানি পরে, তার কয়েক সেকেন্ড পরে দেখবে এটা প্রসারিত হয়ে গেছে, এখানটার কণা সংকুচিত হয়েছে। এইভাবে সংকুচিত প্রসারিত হতে হতে তরঙ্গটা কী হয়? বিস্তার লাভ করে। এই ঘটনাকে বলা হচ্ছে কি, এই তরঙ্গটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করছে কণাগুলোর আন্দোলনও সেদিকে যদি ঘটে, সেটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আরও অনেক রকমভাবে ভাগ করা যায়, আমাদের শুধু এই তির্যক আর অনুদৈর্ঘ্য তরঙ্গ জানতে হবে। এই দুটো জানলেই আমাদের মোটামুটি ভৌত আলোক বিজ্ঞান শিখবো তো হয়ে যাবে। আর কয়েকটা শব্দের অর্থ বুঝতে হবে, সেটা কি তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, পর্যায়কাল, এগুলো কি এটা একটু জানতে হবে। আর তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, পর্যায়কালের মধ্যে সম্পর্ক, তরঙ্গ মুখ, এগুলো ক্লাস 11-এ ছিল, এগুলো আরও একবার জেনে নিতে হবে। আমরা পরের ক্লাসে তরঙ্গের আরও কিছু বেসিক ধারণা নেব, নিয়ে তারপরেই আমরা ভৌত আলোক বিজ্ঞান শুরু করব। ভৌত আলোক বিজ্ঞানে কী ছিল বললাম, 3টে ধর্ম সম্পর্কে জানতে হবে, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। আমরা শুরু করব, তার সঙ্গে হাইগেন্সের নীতিটাও জেনে নিতে হবে, কারণ হাইগেন্স তো প্রথমেই ভৌত আলোক বিজ্ঞানের কথা বলেছিলেন। তাই হাইগেন্স কী বলেছিলেন, হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব আমরা বুঝব। তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।